বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নানান সংকটে পৃথিবী, বাংলাদেশের বাইরে নয়, নানা রকমের সংকট বাংলাদেশকে আচ্ছন্ন করে আছে। এরই মধ্যে মিয়ানমারের সম্প্রতি সামরিক অভ্যুত্থান ঘটল মাত্র কয়েকদিন আগে, এবং সেই অভ্যুত্থানের প্রতিবাদে ইয়াঙ্গুনের রাস্তা সহ অন্যান্য শহরে এখন লাখো মানুষ রাজপথে। সামাজিক যোগাযোগ মাধ্যম সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে, এবং মিয়ানমারের অনেকেই মনে করেন যে এটি আসলে কোনো পরিবর্তন নয়, মিয়ানমার আগের জায়গায় ফেরত গেছে, যেটি তার আসল চেহারা। মিয়ানমার নিয়ে কেন আমরা আলোচনা করব, সেটি একটি প্রশ্ন কারো কারোর মধ্যে থাকতেই পারে। মিয়ানমার আমাদের একেবারে নিকট প্রতিবেশী না হলেও প্রতিবেশী আমাদের, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বড় প্রতিবেশী না হলেও ছোট প্রতিবেশী, কিন্তু মিয়ানমার নানাভাবে, বিশেষ করে রোহিঙ্গাদের বাংলাদেশে দিকে ঠেলে দিয়ে বা তাদেরকে নিজ বাসভূমি থেকে বিতাড়িত করে বাংলাদেশকে এক চরম চাপের মধ্যে, চরম সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। নানা রকমের চুক্তি, নানা রকমের সমঝোতা, নানা রকমের মধ্যস্থতার মধ্যেও এর থেকে পরিত্রাণ মিলবে এরকম আশা সরকারের কর্তা ব্যক্তিরা মাঝে মধ্যেই শোনাচ্ছেন দেশবাসীকে, কিন্তু খুব একটা যে সুবিধা হবে সেটি মনে করবার কারণ নেই বলেই বিশেষজ্ঞরা মনে করে থাকেন। এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলল এই সেনা অভ্যুত্থান, যদিও এরই মধ্যে সরকারি ভাষ্য হচ্ছে যে তারা এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবেন, এবং এখনও তারা আশাবাদী। সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, এই রোহিঙ্গাদের আসলেই তাদের বাসভূমি ফেরত পাঠানো সসম্মানে সম্ভব হবে কিনা, নাকি আরও একাধিক ভাষান্তরের মতো জায়গা আমাদেরকে ঠিক করতে হবে, সেই সব বিষয় নিয়ে মানুষের মধ্যে নানা রকমের শঙ্কা এবং প্রশ্ন রয়েছে। এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকের এই তৃতীয় মাত্রায় আমার সঙ্গে রয়েছেন, আমার বায়বাস আছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম। তিনি মিয়ানমারে 1999 সাল থেকে 2002 সাল পর্যন্ত, অর্থাৎ 4 বছর বাংলাদেশের কনসুলেট প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার ডানে রয়েছেন মোহাম্মদ পারভেজ করিম আব্বাসি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জিও ইকোনমিক্স পড়ান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার ইমদাদুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে চাইব যে এই সেনা অভ্যুত্থানকে আপনি কিভাবে দেখেন, এবং এটি তো আসলে মিয়ানমারের আসল চেহারা। আমরা বছরের পর বছর, দশকের পর দশক ধরে দেখে আসছি। 2015-এর পরে খানিকটা আশা জাগিয়েছিল, কিন্তু যাকে কেন্দ্র করে এই আশার সঞ্চার হয়েছিল তিনিও যে খুব একটা ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছেন তেমনটা মনে হয় না। অনেকে মিয়ানমারের সেনাবাহিনীর চরিত্রের সঙ্গে তার চরিত্রের কোনো পার্থক্য খুঁজে পান না। অনেকে মনে করেন তাকে নোবেল দেওয়াটাই ঠিক হয়নি, কারণ এমন কিছু করেননি একমাত্র গৃহবন্দী থাকা ছাড়া, যে কারণে তাকে নোবেল দিতে হবে। আবার এই রোহিঙ্গা ইস্যুতে অনেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার এই নোবেল প্রাইজ প্রত্যাহার করে নেবার, যদিও নোবেল প্রত্যাহার করবার কোনো সুযোগ নেই, অনেকে আবেদন জানিয়েছেন নোবেল কমিটির কাছে। সব মিলিয়ে আপনার কাছ থেকে এই বর্তমান পরিস্থিতি বা সর্বশেষ পরিস্থিতি শুনতে চাই। ধন্যবাদ। আসলে এই যে মিয়ানমারের সেনা অভ্যুত্থান, এটা মিয়ানমারের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি তাহলে খুব আমাদের আশ্চর্য হওয়ার তেমন কোনো কারণ নেই। কারণ 1945 এবং 1946 সালে আমরা একটু পিছন ফিরে যাব, পানলোইন একটা সমঝোতা হয়েছিল জেনারেল অং সানের নেতৃত্বে। সেখানে বলা হয়েছিল যে 7টি স্টেট এবং 7টি ডিভিশন, 7টা স্টেট হচ্ছে এখনও পর্যন্ত মিয়ানমারের স্বাধীনতা, অর্থাৎ ব্রিটিশ দখলপূর্ব এই স্টেটগুলো তার স্ব একটা স্বাধীন সত্তা ছিল, যেমন শান স্টেট, রাখাইন স্টেট, কাইয়া স্টেট, কারেন স্টেট, মন স্টেট। আর ডিভিশন ছিল 7টা, সেই ডিভিশনগুলো নিয়ে তখনকার বার্মা ছিল গঠিত। তো সেখানে জেনারেল অং সানের একটা সেটা ডিক্লেয়ার্ড একটা ছিল যে আমরা সম্মিলিতভাবে স্বাধীনতা যুদ্ধ করব, যুদ্ধের পরে যারা স্টেট যারা স্টেট ছিল তারা ইচ্ছা করলে লুজ ফেডারেশনও থাকতে পারে, অথবা তারা যদি চায় তারা স্বাধীন সত্তা নিয়ে চলে যেতে পারে। এই জিনিসটা অ্যাকচুয়ালি জেনারেল নেউইন পেছনে ছিলেন। অং সানের এই জিনিসটা জেনারেল নেউইন কখনো চান নাই। জেনারেল নেউইনের কাছে যেটা তার ধারণা ছিল যে মিয়ানমার কখনো একত্রে থাকতে পারবে না, সবাই এটা 135টা জাতিসত্তা আছে, তাদের মধ্যে কোনো জাতীয় নেতৃত্ব নাই, সুতরাং সেনাবাহিনী এখানে একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন, তাদেরই এটা অধিকার আছে যে এখানে শাসন তাদের বা যা যা করার প্রশাসনিক সমস্ত ব্যবস্থা একত্র করে রাখার। সেই সূত্রে জেনারেল অং সান তার ক্ষমতা গ্রহণের ঠিক পূর্ব মুহূর্তেই হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তাকে হত্যা করা হলো। অ্যান্ড পিছন থেকে জেনারেল নেউইন এই কলকাঠি নেড়ে আসছেন। সেই সূত্রে মিয়ানমারে আর কখনো কিন্তু রাজনৈতিক কোনো নেতৃত্ব গড়ে ওঠার কোনো সুযোগ হয়নি, যদিও কিছুদিন মাত্র উনু ছিলেন প্রধানমন্ত্রী এবং শাহ সুয়ে ছিল রাষ্ট্রপতি।
শাশুয়া এবং উনি দুজনকে এক সময়ে জেনারেল নেউইনকে ওরা চিঠি দিল, অর্থাৎ চিঠির দেওয়ানো হয়েছে আসলে, চিঠি দিল যে আমরা অপারক, শাসন ব্যবস্থা চাতে সেনাবাহিনী প্রধানকে অনুরোধ করলো তুলে। 1962-তে জেনারেল নেউইন টেক ওভার করলেন। এরপর থেকে মিয়ানমারে কোনো ধরনের রাজনৈতিক নেতৃত্ব আর গঠনের কোনো সুযোগও হয় নাই, সুযোগ দেওয়া হয় নাই, গড়ে ওঠে নাই। তো এই যে বহুদা বিভক্ত জাতিসত্তা, আমি আপনাকে বললাম শান স্টেট, কারেন স্টেট, এখানে শানরা শানদের মতো শান ন্যাশনাল আর্মি আছে, কারেনদের কাছে কারেন ইন্ডিপেন্ডেন্ট আর্মি আছে, কাইয়াদের তাদের নিজস্ব আরাকান আর্মি আছে, মনদের নিজস্ব সেনাবাহিনী গড়ে উঠেছে, চীন স্টেটে চীন ন্যাশনাল আর্মি গড়ে উঠেছে। এরা সব ইনসার্জেন্সি ওখানে ডেভেলপ করলো এবং আর্মি হ্যাভ অল দ্য লজিক যে এই ইনসার্জেন্টকে দমন করতে না পারলে এই জাতিসত্তা থাকবে না। মিয়ানমারের জনগণ সেটা, এবং তারা সেখানে শাসন ব্যবস্থা প্রচলন করে এসছে। ইনসিডেন্টালি ইন দ্য ইয়ার 1988, যেখানে এই আজকে যেরকম আন্দোলন চলছে, এরকম একটা আন্দোলনের মুখে অং সান সুকি সেখানে দেশে আসছিলেন তার অসুস্থ মাকে দেখার জন্য। তো তখন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোকজনরাই যে অং সান সুকিকে সামনে এনে একটা আন্দোলন গড়ে তোলার জন্য, একটা বেসামরিক বাতাবরণ সৃষ্টি করার জন্য চেষ্টা করেছিল। সেটা থেকে জেনারেল অং সান সুকির কিন্তু উত্থান। কিন্তু জেনারেল সুকি কিন্তু কখনো এই যে গ্রাসরুট লেভেলে গিয়ে নেতৃত্ব দিয়ে কিন্তু উঠে আসেন নাই। জেনারেল অং সানের মেয়ে হিসেবে আরোপিত কিন্তু। এই যে আপনি যেটা বললেন, ইউ আর ভেরি কারেক্ট, ওনার যেটা ক্যারেক্টার ইয়ার মধ্যে আছে, ক্রেডেন্সিয়ালের মধ্যে, সেটা হচ্ছে উনি শুধু গৃহবন্দী ছিলেন। যার জন্য উনি যখন এই রোহিঙ্গা সমস্যা আসলো, আমরা অবাক বিস্ময়ে দেখলাম রোহিঙ্গাদের এত হত দরিদ্র মানুষগুলি যখন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে, এই মানুষগুলোর পক্ষ হয়ে একটা বিবৃতি দেন নাই, বরং আমরা দেখেছি হ্যাগে গিয়ে উনি ওনাদের পক্ষ নিয়েছেন। আমি সিঙ্গাপুরে ওনার একটা সেমিনার, একটা বক্তব্য শোনার আমার সুযোগ হয়েছে। সেখানে উনি বলল, সান অফ মাই ফাদার্স, ওনার বাবার সন্তান সেনাবাহিনী যেটা করেছে উনি তার বিপক্ষে যেতে পারেন না। উনি মানবতার পক্ষ নিতে পারলেন না, উনি মানবতার বিপক্ষে যেতে পারলেন। এখানে ডেসমন্ড টুটু একটা বিবৃতি দিয়েছিলেন, যারা নোবেল লরিয়েট তাদের পক্ষ হয়ে, তাকে স্পষ্ট করে বলেছিল যে আপনার নীরবতার অর্থ হচ্ছে ইউ আর টেকিং সাইড উইথ দ্য অপ্রেসার। আপনি চুপ করে আছেন, তার মানে অপ্রেসারদের পক্ষ নিয়েছেন, হুইচ আনওয়ারেন্টেড ফ্রম এ নোবেল পিস লরিয়েট। এই যে শান্তির জন্য নোবেল পেয়ে এই যে মানুষের আছে দুঃখ, যাতনা, বেদনা, এখন আপনি বলছেন আপনার যে প্রেক্ষাপটটা, একটা বৃহৎ একটা সেনাবাহিনী, এখানে সামরিক বাহিনী ক্ষমতায় আসার পেছনে, অং সান সুকিকে এখন সরিয়ে দেওয়ার পেছনে, অং সান সুকি এই যখন প্রথমবার ক্ষমতায় আসছে সেনাবাহিনী ধরে নিয়ে চলে, এটা ঠিক আছে, ওকে লেট হার প্লে হার গেম, তারা পিছন থেকে কলকাঠি নেড়েছে। এবং সবচেয়ে আশ্চর্য, গণতন্ত্রের নেত্রী হয়েও অং সান সুকি এমন একটা ক্ষমতার জন্য ওখানে কম্প্রোমাইজ করেছিল। 2008-এর যে সংবিধান, সেখানে সবগুলো অগণতান্ত্রিক ধারাগুলি ছিল, সি অ্যাকসেপ্টেড অল, সেটার মধ্যেই উনি নির্বাচনে গিয়েছেন। সেখানেই বলা হয়েছিল উনি কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, যেহেতু বিদেশি বিয়ে করেছেন। সেটার মধ্যেই বলা হয়েছিল 1/4 উইল বি রিজার্ভ ফর দ্য মিলিটারি, দোজ উইল বি নট বি ইলেক্টেড। আরেকটা বলা হয়েছিল 3 জন প্রধান ক্যাবিনেট মিনিস্টার সরাসরি সেনাপ্রধান দিবেন নিযুক্তি। তার মধ্যে বলা আছে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যেটা গড়ে তুলেছে, সেটার মধ্যে গরিষ্ঠ সংখ্যকরা থাকবে, সেনাপ্রধান থাকবে, তার ভাইস প্রেসিডেন্ট হুইচ ইজ এ মিলিটারি অফিসার, তারপর থাকবে তারা এই 3 জন মন্ত্রী, তারা 3 জনেই সার্ভিং জেনারেল, এরা থাকবে। এই সবগুলো উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নেওয়ার অর্থ হচ্ছে উনি ক্ষমতার জন্য লোলুপ ছিলেন, ক্ষমতা নেওয়ার জন্য। এবং সেটা শেষ পর্যন্ত বলেন যে এটা অ্যাকসেপ্ট করা ছাড়া তার কোনো উপায় ছিল না। উপায় ছিল, যদি উনি আরো যদি বলতেন যে আমি এটা অ্যাকসেপ্ট করব না, সেখান থেকে যদি জনরোষ, এই যে সামরিক তন্ত্রের বিরুদ্ধে যদি প্রতিবাদী হতেন, সামরিক বাহিনী একটা মেসেজ পেত, সামরিক বাহিনী তখন অং সান সুকি অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবং তারা দেখলো এইবার যখন ইলেকশন উনি আসলেন, তখন দেখা গেল কি উনি বলা একটা প্রস্তাব দিলেন তাদেরকে, যেটার জন্য মূল কারণ এবার তাকে আউট হওয়ার আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে উনি 5% প্রতি বছর ইলেকশনে বলছে, একটা পার্লামেন্ট ইলেকশনে 5% করে ওখান থেকে রিডিউস করা হবে। অ্যান্ড ইন দিস প্রসেস অ্যাট ওয়ান স্টেজ দিস টোটাল 25% উইল বি বয়েড, শেষ থাকবে না। আর্মি দেখলো অং সান সুকি এগুলি করে যে আমাদের বিরুদ্ধে তো অবস্থান নিচ্ছে। এবং আরেকটা জিনিস তারা দেখেছে, যেটা তাদের জন্য সেটা শঙ্কার বিষয়, সেটা হচ্ছে বেসামরিক একটা নেতৃত্ব এই সমাজের উপর কর্তৃত্ব করার জন্য বসে যাচ্ছে সামরিক বাহিনীর উপরে। তারা চিফ মিনিস্টারগুলি সৃষ্টি করেছে প্রত্যেক রাজ্যে। এই চিফ মিনিস্টারগুলো একটা বেসামরিক কর্তৃত্ব সেখানে রিজন কমান্ডার আছে তাদের উপরে স্থাপন করতে যাচ্ছে, স্টাবলিশ করতে যাচ্ছে, হুইচ ওয়াজ এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য মিলিটারি ফর লং। তাদের জন্ম থেকে তারা দেখে আসছে মিলিটারি রুলার ইজ দেয়ার, দ্য ফাইনাল ইজ দ্য মিলিটারি। তো এই জন্য
তারা যখন দেখেছে যে বেসামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে যাচ্ছে, অং সান সু কির একটা ইমেজ বহির্বিশ্বে আবার পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং সেনাবাহিনীর যে অংশ সেটার উপরে আঘাত হানতে যাচ্ছে, তারা সেখানে আর কোনো ছাড় তাকে দেয় নাই। এই ছাড় না দিয়েই এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। মিস্টার পারভেজ করিম আব্বাসী, ভূ রাজনীতিতে অনেকদিন ধরে নানা রকমের পরিবর্তন, নানা রকমের সমীকরণ মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি, এবং এমনকি এই প্যান্ডেমিকের সময় সেটি আরও বেশ জোরালো এবং ক্রিয়াশীল আমরা দেখতে পেলাম। সেই বিবেচনা থেকে এবং আমাদের এই অঞ্চলের রাজনৈতিক বিবেচনা থেকে ভূ রাজনীতির এই মিয়ানমারের সেনা অভ্যুত্থান কি তাৎপর্য বহন করে? এটা দুই অর্থে এটাকে, ধন্যবাদ জিল্লুর ভাই। আমি ইমরান ভাইয়ের কথা শুনছিল, খুব কম্প্রিহেন্সিভ উনি অ্যানালাইজ করেছেন। হি ইজ অ্যান এক্সপার্ট ইন দিস সাবজেক্ট, সো নো ডাউট। আমার যেটা আমি বলতে হবে যেখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি পোস্ট প্যান্ডেমিকের সময় এটা হচ্ছে, আমি বুলেট পয়েন্টে যদি চারটে জিনিস বলি, জিনিসে আপনার ট্র্যাক রাখতে ইজি হবে। এক, এটা বাইডেন প্রেসিডেন্সির জন্য প্রথম চ্যালেঞ্জ। এটা হচ্ছে নাম্বার ওয়ান। লেট আস নট বি অন টু মাইন্ডস অ্যাবাউট দিস। কেন বাইডেন প্রেসিডেন্সি এসেই বলেছিল যে আমেরিকা ইজ ব্যাক। ওখানে সেটা ফরেন মিনিস্টার সেটা বলেছিল স্টেট ডিপার্টমেন্টে, এবং ওরা হচ্ছে ডেমোক্রেসি প্রমোট করবে। এবং আস্তে আস্তেই, ইনফ্যাক্ট আপনি দেখেন সাইমালটেনিয়াসলি আস্তে আস্তে এটা হয়ে গেল। তো এটা হচ্ছে যে এখন দিস ইজ অলসো টেস্ট অফ আমেরিকাস পাওয়ার্স, মানে সফট পাওয়ার্স যেটা হচ্ছে যে আমেরিকা কিভাবে আবার গণতান্ত্রিক সরকারটা আনার জন্য মিয়ানমারের ওখানে মিলিটারি হুন্টার উপরে চাপটা প্রয়োগ করবে। এটা এবং এটা হচ্ছে একটা প্রথমে হচ্ছে টেস্ট কেস, এবং এটার জন্য হচ্ছে সব অধীর আগ্রহে সবাই দেখে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে মিয়ানমারের যে আর্মি যেটা আছে, এবার সবাই জানে যে এটা হচ্ছে যে ওনার কথাতে আসে যে ওরা হচ্ছে মিয়ানমারের জনসমাজে ওদের হচ্ছে প্রবল প্রতিপত্তি আছে ঐতিহাসিকভাবে, এবং এটা হচ্ছে বামার সংখ্যাগরিষ্ঠ যারা আছে, মিয়ানমারের ঐক্য সংহতির জন্য কোনো বিকল্প নেই, মানে পজিটিভলিও দেখার সুযোগ আছে যেটা ওরা নিজেদের উপরে দায়িত্বটা চাপিয়ে নিয়েছে। আগে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কারেন, শান, এরা চীন, এরা কিন্তু ছিল আর্মিতে, আপনি জানেন। কিন্তু পরের দিকে, শেষের দিকে কিন্তু এটা যখন নেওয়ে না আসলো তখন হচ্ছে ওদেরকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই মিয়ানমারের যে আর্মি যেটা, ইট ইজ অ্যান, আমি সব জায়গায় বলি কি, স্টেট উইথ অ্যান আর্মি। মিয়ানমার কিন্তু বলা যায় অনেকটা ইটস অ্যান আর্মি উইথ আ স্টেট। আমি এটা ঘুরিয়ে বলছি এটাকে, কেন ওখানে মিয়ানমারের আর্মি শুধু আর্মি নয়, কেন আর্মির হচ্ছে ব্যাপক অর্থনৈতিক প্রভাব আছে, ব্যাপক সামাজিক প্রভাব আছে। আপনি নিশ্চয়ই জানবেন ইমদাদ ভাই, যে দেখা যাচ্ছে মিয়ানমার ইকোনমিক হোল্ডিং লিমিটেড আছে, যেটা হচ্ছে ওদের আমব্রেলা অর্গানাইজেশন। এটার উপরে প্রচুর ইনভেস্টমেন্ট ওদের সব জায়গায় আছে, এবং সকল জেনারেল অফিসারের ছেলে মেয়েরা, ওয়াইফরা এখানে আছে। এখানে এদের 11 জন জেনারেলের ওয়াইফ, ওনারা তো এখানে ওদের কিন্তু ওখানে সব রকম যে বিনিয়োগ আছে এটা কিন্তু একটা শেয়ার আছে, হিস্সা যেটাকে বলি। এবং মিয়ানমারের আর্মির সাথে আমরা এক তো চাই, আমেরিকা বলছে গণতন্ত্র চাই এখানে করবে, এবং এখানে আপনার এখানে নতুন যে সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকেন খুব মানে শক্ত হস্তে বলেছেন, আসিয়ানও এটা এখানে বলা গেছে, ভারতও বলেছে যে গণতন্ত্রের ব্যাপারে তারা চায়। কিন্তু আবার আরেকটা জিনিস হচ্ছে মিয়ানমারের আর্মির সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখতে চায় অনেকে, ভালোকে রাখতে চায় থাইল্যান্ড পার্শ্ববর্তী, এখানে বর্ডারের জন্য ওদের কিছু এখানে বর্ডার প্রবলেমস আছে। দুই, ইন্ডিয়া দোকলামে যখন, এটা বোধহয় একটা আগের একটা প্রোগ্রামে বলছেন, দোকলামে যখন ইন্ডিয়া চায়না হচ্ছে আইবল টু আইবল, তখন কিন্তু হচ্ছে মিনং লাইনকে কিন্তু হচ্ছে ভারতে কিন্তু হচ্ছে একেবারে রাজকীয় রিসেপশন দিয়ে ওনাকে বোধগয়াতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এই আগের বছরের অক্টোবরেও ফরেন মিনিস্টার এখানে এবং ইন্ডিয়ার আর্মি চিফ কিন্তু ওর সাথে দেখা করেছে রুটিন ভিজিটে, কিন্তু ওরা কিন্তু জানে যে দেয়ার ইজ এ নিড টু কাল্টিভেট দ্য আর্মি চিফ। আবার এইদিকে আছে চায়নার সাথে তো লং টার্ম মধ্যে একটা আছে, এটাও কিন্তু ঠিক। ইভেন বাংলাদেশের কি খারাপ, কি বাংলাদেশ তো চাল আমদানি এখনো করছে, আমাদের নেইবার তো আমাদের নেইবারের সাথে তো আমরা আমাদের করতেই পারি, এত কিছুর পরেও, এত বছর কি করার পর আমরা করছি, ঠিকই আছে। এখন ওইটাও একটা আলাদা হিসাব। এখন আমি এখানে যেটা বলবো যে চায়নার সাথে কিন্তু সম্পর্কটা সোজা না, কিন্তু ওদের কিন্তু ইন্ডিয়ার সাথে সম্পর্কটা আমি বলবো রাদার ইজিয়ার অ্যাজ অপোজ টু দ্য রিলেশনশিপ উইথ চায়না। অনেকে এটা আশ্চর্য হয়ে যাবে, কেন এমনকি আর্মি ওদের মধ্যে কিন্তু একটা জিনিস ছিল যে আর্মির মধ্যে এটা চিন্তা আসছিল যে আমরা যখন আইসোলেশন আছি, এই যে 1962 থেকে 2011, আমরা কিন্তু চায়নার প্রভাবের মধ্যে আমরা বেশি পড়ে যাচ্ছি। তো
তো একদিকে আমরা একটু সূচির কাছে আমরা ক্ষমতা কিছুটা ছেড়ে দিই, প্রতীকী ক্ষমতা ছেড়ে দিই, তাহলে হচ্ছে আমাদের বিশ্বায়নের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো, আমরা বিদেশি বিনিয়োগ আনতে পারবো। এবং এর জন্য দেখবেন যে জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড এখানে প্রচুর বিনিয়োগ করেছে। ইনফ্যাক্ট মিয়ানমারের সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে সিঙ্গাপুর, দ্যাটস দ্য বিগেস্ট ওয়ান। তারপর জাপান এখন বিশাল করে বিনিয়োগ করছে। সো ওরা চাইছে যে জাপানের সাথে একটু ব্যালেন্স আউট করতে, চায়নার প্রভাবটাকে একটু ব্যালেন্স আউট করতে। তার জন্য কিন্তু আর্মস ডাইভার্সিফিকেশনও করছে, শুধু চায়না থেকে নিচ্ছে না, ইসরায়েল থেকে নিচ্ছে, পাকিস্তান থেকে নিচ্ছে, ভারত থেকে নিচ্ছে, ওরা কিন্তু ডাইভার্সিফিকেশন হচ্ছে। এবং চায়না যেটা করেছে শি জিনপিং, এবং এখানে কিন্তু আমরা এখানে সবকিছু আমরা সাদা কালোতে চিন্তা করি, ওরাও কিন্তু চিন্তা করেছে যে যত মিয়ানমারের জনসমাজের মধ্যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে, তার জন্য ওরা কিন্তু এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এখানে সুচির সাথে কিন্তু সম্পর্ক ভালো স্থাপন করেছিল। ওরা কিন্তু দুইটাই প্যারালাল ট্র্যাক করেছিল। এবং চায়না কিন্তু এখানে কিছুদিন আগে কিন্তু চাইনিজ ফরেন মিনিস্টার যিনি ইয়াং ইমি, উনি এসে কিন্তু ওদের সাথে কিন্তু সম্পর্ক করেছিল। তখনও কিন্তু মিয়ানমারের আর্মি কিন্তু ওনার কাছে কমপ্লেন করেছে যে ইলেকশনে কিন্তু আমাদের এখানে ফ্রড হয়েছে, ইত্যাদি হয়েছে, এখানে আমাদের কিন্তু ইন্টারেস্টে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। এবং অনেক সময় দেখা গেছে যে মিয়ানমারের যেখানে আপনি বলেন যে সুশীল সমাজ বলেন বা মিয়ানমারের আর্মি বলেন, অনেক ব্যাপারে কিন্তু একাট্টা। যেমন হচ্ছে কিছু কিছু মিৎসুন ড্যাম, এটা $3.6 বিলিয়ন একটা ড্যাম ছিল, 2011 সালে এটা ক্যান্সেল করে দিল। এখান থেকে পাওয়ার জেনারেট করে ইউনানে নিয়ে যাওয়া হবে ইরাওয়াদি নদীর উপরে, বলছে এটা না, এটা চলবে না। এটা হচ্ছে একটা, এই ব্যাপারে ওদের আবার একটা আছে। বিপদটা হচ্ছে কি, আমি আপনাকে বিপদটা এখানে বলে দিই, আসিয়ান দেশগুলো কিন্তু চাইছে না যে ওরা কিন্তু এদের মধ্যে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ হোক, কারণ প্রত্যেকে কিন্তু নিজস্ব সমস্যা আছে। কিন্তু আবার আসিয়ান দেশগুলো এটাও জানে যে এই নতুন যে এখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নামেই বলেন, ওটা যেটা সাকসেসের স্ট্র্যাটেজি, চায়নাকে কাউন্টার করার জন্য কিন্তু অনেকগুলো দেশের সাথে ওদের সম্পৃক্ততা চায়। সো এখন বেশিরভাগ দেশই হচ্ছে কিন্তু ওরা কিন্তু এখন আমেরিকার স্ট্র্যাটেজির সাথে ওরা থাকতে চায়, আবার আমেরিকার স্যাংশনস যাতে ইনফোর্স না করে, এটাও একটা ব্যাপার আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আপনাকে লাস্ট বাট নট দ্য লিস্ট বলি, ওয়াই ইজ ইট কমপ্লিকেটেড। এখনকার যে ফরেন পলিসি টিম আছে, অ্যান্থনি ব্লিংকেন বলেন ফরেন সেক্রেটারি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সালিভান, তারপর এনএসএ যে চায়নার উপর হ্যান্ডেল করে কার্ট ক্যাম্বেল, নিশ্চয়ই জানেন, এনারা কিন্তু আপনার ওবামা আমল থেকে আছে। ওবামা আমলে কিন্তু আপনি জানবেন যে হচ্ছে হিলারি ক্লিন্টন আসছিলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা দুবার আসছিলেন। ওনারা কিন্তু ওনাদের মনে চোখের মানুষ পটে কিন্তু ওরা জানে যে সুচি হচ্ছে গণতন্ত্রের জন্য আপোষহীন। তো ওদের একটা সুচির প্রতি একটা সফট কর্নার আছে, এটা সফট কর্নার আছে। আমার ভয়টা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক মহলে যে এই মিয়ানমারে একটা কু হলো, এখানে সুচি যে এখানে চলে আসলো, এর মধ্যে রোহিঙ্গা প্রত্যাবর্তন জিনিসটা না দেবে চাই, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় আসবো সেই প্রসঙ্গে। এবং মেজর ইমদাদুল ইসলামের একটা বইও আছে আমার হাতে, রোহিঙ্গা নিঃসঙ্গ নিপীড়িত জাতি গোষ্ঠী, গত বছর প্রকাশিত প্রথমা থেকে। এই প্রসঙ্গে আমরা কথা বলবো, তার আগে আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, মানে আপনার প্রেডিকশন কি এখন, আমি রোহিঙ্গা ইস্যু বাদ দিয়ে, যে এই সেনাবাহিনী আসলে এই শাসন কতদিন অব্যাহত রাখবে? এখনকার সেনাপ্রধান অনেকেই মনে করছেন যে তিনি হয়তো পরবর্তী প্রেসিডেন্ট হবেন এবং সেভাবেই তিনি তার মতো করে সবকিছু গোছাবার চেষ্টা করবেন, আপনার কি ধারণা? আসলে তারা 1 বছরের জন্য অলরেডি ইমার্জেন্সি ডিক্লেয়ার, তারা সেটা জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই জরুরি অবস্থার মধ্যে তারা অলরেডি একটা ক্যাবিনেট ডিক্লেয়ারও করে ফেলেছে এর ভিতরে। তো সেখানে তারা যেটা করবে, আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে তারা একটা রিজিয়নাল কমান্ড কাউন্সিল, তাদের একটা সুপ্রিম কমান্ড কাউন্সিল করে তুলবেন অতীতের মতো। বিকজ এই জেনারেল মেয়ং হচ্ছেন জেনারেল তাঁসুয়ের বাপ শিষ্য, জেনারেল তাঁসুয়ে আবার বাপ শিষ্য জেনারেল নেউইনের। এরা কিন্তু এই পথে এটাকে শাসন করেছে। এক একটা রিজিয়নকে তারা 12টা রিজিয়নকে পুরো মিয়ানমারকে ভাগ করে নেয়। পুরা 12টা রিজিয়নে 12 জন রিজিয়ন কমান্ডার তারা অ্যাপয়েন্ট করে। দে আর দ্য সুপ্রিম অথরিটি ইন দ্যাট এরিয়া, সুপ্রিম অথরিটি, তার উপর এখানে কারো কিছু বলার নাই, তারাই শাসন করতে, তারা সব কিছু। অ্যান্ড এই প্রত্যেকটা সুপ্রিম যেটা রিজিয়ন কমান্ডার, দে আর পজিশন অ্যাবাভ দ্য ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট ইজ অ্যাকাউন্টেবল টু দেম। তো এইটা তারা গড়ে তুলবে। যখন এইটা গড়ে ফেলবে, এর ভিতরেই করে ফেলবে, প্রত্যেকটা এলাকায় জেনারেল সে মনে করবে আমার এরিয়াতে যদি কিছু আমি আই এম কন্ট্রোল। এবং তারা এত নিটেড, এখানে মিয়ানমারের জনসংখ্যা অনুপাতে সেনাবাহিনীর সংখ্যা এত বেশি, প্রতিটা ঘর থেকে, প্রতিটা পাড়ার থেকে এখানে সেনাবাহিনীর সদস্য আছে। অ্যান্ড দে উইল বি নোয়িং হু ইজ ডুইং হোয়াট। এবং তারা যখন সেই প্রেশারটা যখন আলটিমেটলি যখন আসবে রিজিওনাল কমান্ড থেকে আসবে, যেমন আমাদের এগেনস্টে আছে ওয়েস্টার্ন কমান্ড,
ওয়েস্টার্ন কমান্ড কমান্ডার হি ইজ হোয়াট নট। উনি যখন একবার চোখ তুলে দেখবেন যে এখানে কার কি আছে, কি আন্দোলন, কার কি করার আছে, স্তব্ধ হয়ে যাবে। র্যাঙ্গুন হয়তো কিছুদিন ভোলাটাইল থাকবে, এইটাও র্যাঙ্গুন ভোলাটাইল ছিল। তো ভোলাটাইল যখন হয়েছে, তার এক স্টেজে গিয়ে এত সিভিয়ার অ্যাকশন তারা নিয়েছে, বিশ্ব কিছুই করে নাই, তখন স্তব্ধ। আমি যতটুকু জানি, যেসব ছেলেরা রাস্তায় নামছে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে সেই কাভার্ড ভ্যানের ভিতর ঢুকিয়েছে, সেই কাভার্ড ভ্যান নিয়ে ওপেন স্কাইতে রেখে দিয়েছে রোদের ভিতরে। পরে যখন এগুলি খুলছে, সবগুলো ওখানে ক্র্যামড হয়ে আছে, সব। পৃথিবী কিচ্ছু করে নাই। যতই পশ্চিমা বিশ্বের এই গণতন্ত্র গণতন্ত্র বলি, এই যে আমার কাছে এটা উপহাস মনে হয়, এই যে এখনও তাদের উস্কানি দিচ্ছে, এটা করো সেটা করো, বাট কাজের কাজ। যেমন আমার কাছে এটা কেন আরও বেশি উপহাস মনে হয়, পরিহাসযুক্ত, এই যে করা বিবৃতি দেওয়া, তার মধ্যে করা বিবৃতি দেওয়ার ফাঁকে ফাঁকে এই যে রোহিঙ্গারা কি কম সাফারার? কোনো কারণ ছাড়া, কারো ইনভেস্টিগেশন ছাড়া, কোনো কারণ নাই, কিচ্ছু নাই। পশ্চিমা বিশ্ব খালি শুধু দেখে আছে অবাক বিস্ময়ে। এটা যদি আজকে আমেরিকার একটা স্টেটেই ঘটনা ঘটতো, পুরো তোলপার হয়ে যেত পৃথিবী। ইউরোপের একটা জায়গায় যদি হতো, এটা তোলপার হয়ে যেত। তৃতীয় বিশ্বের দেশ, এবং বিশেষ করে এই লোকগুলির আপনার এই সেনাবাহিনীর, আমি যে কথা বলবো, বরং আমি বলবো এই সংকটের মধ্যে এখানে একটা সুযোগ সৃষ্টি হচ্ছে রোহিঙ্গাদের জন্য। কারণ আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি বলতে পারি। আমাদের এখানে যখন অপারেশন নাফ চলছে, আমি ওয়েস্টার্ন কমান্ড কমান্ডারের কাছে সরাসরি আমি গিয়েছি যে এটা কি হচ্ছে। আমি সিনিয়র জেনারেলের কাছে সরাসরি গিয়েছি, দেখেন দুটা দেশ আমাদের মধ্যে, দুটাই মানে আমরা তৃতীয় বিশ্বের দেশ, আমাদের অর্থনীতি এরকম দুর্বল, এখানে যদি আমরা যুদ্ধ শুরু করে দিই, এই যুদ্ধ তো আমাদের দুইটা দেশকে ধ্বংস করবে, মানুষ হাততালি দিবে, হাসবে। এটা কি কেমনে সম্ভব? আপনারা কি করে সম্ভব মনে করতেছেন এটা? সিনিয়র জেনারেল বসে অবাক বিস্ময়ে উনি বসে আছেন। আমি ছোট ছোট কতগুলি জিনিস নিয়ে যুদ্ধ লাগতে যাচ্ছে। হি রিজলভ ইট উইদিন ওভারনাইট, হি রিজলভ ইট ওভারনাইট। এখনও যেটা হচ্ছে, আমি যেটুকু শুনেছি এর ভিতরে, ওয়েস্টার্ন কমান্ড কমান্ডার হি ভিজিটেড রোহিঙ্গা শিবিরগুলোতে আসছে, যেখানে সিটুয়ের উপকণ্ঠে রোহিঙ্গাদের ক্যাম্প আছে, যে কনসেন্ট্রেশন ক্যাম্প 2012 থেকে। আপনি দেখেন আমরা কোন যুক্তিতে আজকে গণতন্ত্রের দাবিতে অং সান সুকির জন্য আমেরিকা মায়া কান্না করবে, ইউরোপ মায়া কান্না করবে। এই অং সান সুকি কি এই 2012 থেকে 2 থেকে 2.5 লক্ষ লোক এই কনসেন্ট্রেশন ক্যাম্পে আসে আজ পর্যন্ত, ডিড শি এভার ভিজিটেড? এই মানুষগুলোকে একবার বিবৃতি দিয়েছেন? এই মানুষগুলোর শিক্ষা কোথায়? এই মানুষগুলোর লেখাপড়া কোথায়? এই মানুষগুলোর চলাচলের স্বাধীনতা কোথায়? এই মানুষগুলোর চিকিৎসা কোথায়? এই মানুষগুলোর অন্নবস্ত্র কোথায়? এই মানুষগুলোর বাড়িঘর কোথায়? এই মানবতা? উনি লিখছেন ওনার বই ফ্রিডম ফ্রম ফিয়ার। ফিয়ারের মধ্যেই 2 লক্ষ মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখেছে, কাঁটাতারের বেড়ার ভিতরে, যেটার উপর আজম ইব্রাহিমের বই হিডেন জেনোসাইড ইনসাইড মিয়ানমার, রোহিঙ্গাস হিডেন জেনোসাইড লিখেছেন। উনি সেটাতেও কোনো উত্তর দেন নাই। কই? তাইলে আজকে পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে আমরা আমাদের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার এখানে কোনো কারণ নাই। যে অং সান সুকি মুক্ত করেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র ছিল অং সান সুকির কাছে। উনি তো সেনাবাহিনী যেটা করেছেন তার মধ্যে তালি বাজিয়েছেন, তালি দিয়েছেন শুধুমাত্র, যে সান অফ মাই ফাদার। সান অফ মাই ফাদার দুষ্ট হলে তাকেও তো বলতে যায় এটা ইট ইজ নট কারেক্ট। মাই ফাদার হ্যাভ নট টট ইউ দিস টু ডু টু দ্য পিপল। মানুষের জন্য করা, এটা মানুষের কেন অমঙ্গল করো, মানুষের জন্য কষ্ট, মানুষের জন্য অনাচার সৃষ্টি করা। তো সেখানে আমি যেটুকু শুনি, আশার বাণী হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড কমান্ডার সেখানে গিয়েছেন, উনি তাদের আশ্বস্ত করেছেন, এবং এক স্টেজে এটুকু বলে ফেলেছেন যেটা, যে আমরা এটা সেনাবাহিনীর এখানে দায়বদ্ধতা কম, এটা আমাদেরকে দিয়ে উনি অং সান সুকিই করিয়েছে। তারা ব্লেম করছে, তারা অ্যাপোর্শন ব্লেম দে ওয়ান্ট টু গিভ। সুতরাং এখানে যদি আমরা কূটনৈতিকভাবে এটা কৌশলে আমাদের জিনিসগুলো আমরা আদায় করে নিতে পারি, আমাদের কৌশল কি, আমাদের এখানে চাওয়া কি, আমাদের স্বার্থ কি, আমাদের দেশের স্বার্থ, অর্থাৎ এই রোহিঙ্গারা আমাদের এখানে আছে, আমাদের প্রশাসন, আমাদের কূটনীতি, আমাদের কি বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী, সবই ব্যতিব্যস্ত ওখানে নিয়ে। আমরা যে আমাদের ন্যাশনাল ইস্যুগুলিতে কনসেন্ট্রেট করব, সেটা থেকে উই আর ডিস্টার্ব নাও। আমরা পৃথিবীতে আমাদের কূটনৈতিক মিশনগুলি আছে চালাচালির মধ্যে, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। আল্লাহ না করুন এই রোহিঙ্গারা যখন এখানে থাকবে বছরের পর বছর, আমি কফি আনান কমিশনের একটা লাস্ট ওয়ার্নটা আবার রিপিট করতে চাই। উনি স্পষ্ট করে বলেছেন, ইফ ইট ইজ নট অ্যাড্রেস the Rohingya people of the northern Rakhine, it is going to be a fertile land for the militancy development. এখন এখানে আমেরিকান এবং চায়না এবং ইন্ডিয়া, 3টা দেশের কিন্তু বৃহৎ স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়ে গেছে, বৃহৎ অর্থনৈতিক স্বার্থ রয়ে গেছে। তার মধ্যে কীরকম স্বার্থ রয়ে গেছে? ভারতের রয়ে গেছে কালাদান মাল্টিমোডাল
ট্রান্সপোর্ট প্রজেক্ট, একই সাথে ভারতে রয়ে গেছে তার সেভেন সিস্টারের নিরাপত্তা বিষয়ক, আবার চায়নার রয়ে গেছে সবচেয়ে তার সেন্সিটিভ যেটা বেল্ট রোড ইনিশিয়েটিভ, সেটা মিয়ানমারকে ভিত্তি করেই তার সমস্ত পরিকল্পনা। কারণ মিয়ানমারের আপনি এই যে কুনমিং ভাই বলতেছিলেন, কুনমিং থেকে হয়ে আপনি তেল লাইন, গ্যাস লাইন চলে আসে চকপিওতে। চকপিওতে তারা যেহেতু মালাক্কাতে তারা দে আর ডিস্টার্ব বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাউথ চায়না সিতে, সেখান থেকে তারা চাচ্ছে দে ওয়ান্ট টু হ্যাভ অ্যান ইজি অ্যাক্সেস ওভার দ্য বে অফ বেঙ্গল টু দ্য ইন্ডিয়ান ওশান, অ্যান্ড দে গট ইট থ্রু দ্য চকপিও। চকপিও থেকে সেটা পেয়েছে, তারা তাদের গ্যাস লাইন পেয়েছে, তাদের ফোর্থ এনার্জি সাপ্লাই লাইন হচ্ছে এই চকপিও টু আপনার কুনমিং পর্যন্ত, যেটা দে ওয়ান্ট টু অ্যাভয়েড দিস হ্যাসেল অফ মালাক্কা। আপনি সেটা তারা যেতে চাচ্ছে না। এখন তাদের আইস অন আফ্রিকা অ্যান্ড অ্যারাবিয়ান পেনিনসুলা। অ্যারাবিয়ান পেনিনসুলা তারা তেল এবং গ্যাস তাদের এই লাইন দিয়ে তারা নির্বিঘ্নে নিরাপদে নিয়ে আসতে পারবে। এবং সেখানে তারা আরেকটা জিনিস যেটা গড়ে তুলছে সেটা হচ্ছে তাদের ইকোনমিক জোন। সেই ইকোনমিক জোন তাদের একটা বিরাট ইন্টারেস্ট এখানে রয়েছে, আইং টু দ্য আফ্রিকা। ওইখান থেকে যারা যেন কস্ট মিনিমাইজ করা যায় তাদের উৎপাদনের, সেটাকে তারা করে এই আরাকানে তারা করে সেটা নিয়ে যাবে। এই যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্টগুলো রয়ে গেছে এখানে, যে কোনো এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যদি রোহিঙ্গাদের ইউজ করতে যায়, সো ইট ইজ গোয়িং টু বি এ ভলকানিক ইরাপশন, দেন তখন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সমূহ বিপদের সৃষ্টি হবে বলে আমার এখনই মনে হয়। এটার জন্য আমরা এই রোহিঙ্গা বিষয়টা হয়তো আপনি আরও পরে আলোচনায় আনতে পারেন কিভাবে এটার রিজলভ করা যেতে পারে। মিস্টার আব্বাস, সো আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমি একটু তার আগে বুঝতে চাইবো যে আপনি কি মনে করেন কিনা যে মিয়ানমারের এখনকার যে অবস্থা সেটি আসলে কোনো আন্তর্জাতিক টাপে কোনো কাজ হবে, বা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব এখানে কোনো কাজ সুবিধা করতে পারবে? কারণ চীনের এখানে চীন তো মোটামুটি এটাকে এক ধরনের অনুমোদনই দিয়েছে। ভারত, রাশিয়া, জাপান বা আসিয়ানভুক্ত দেশগুলো তাদের এক ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন যে জায়গায় আছে, সেখানে পশ্চিমা বিশ্বের পক্ষে কিছু করা হচ্ছে কি 2008-এর মিয়ানমার কিন্তু এখন এটা না। আমি আপনাকে এখানে আবার একটা বলছি, কেননা এখন একটু বিশ্বায়নের হাওয়া কিন্তু লেগেছে। ভাই যেমন বললেন, এখানে আপনি যদি ইয়াঙ্গুনে বা মান্ডালায় বা এইসব জায়গায় যেখানে যান, এখানে কিন্তু এখন আস্তে আস্তে বিদেশি বিনিয়োগ হয়েছে। ওরা হচ্ছে বিশ্বায়নের এখানে এখানে এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছে যে ওদের এবং ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা আছে আস্তে আস্তে ইমপ্রুভ করছে। ওরাও কিন্তু এখন বেটার জিনিস কিন্তু ওরা আশা করে। আমি বলছি যে মানসিকতা কীভাবে পরিবর্তন করে। এবং এইবার মিয়ানমারের আর্মির ডমিনেশনটা আপনি কিন্তু দেখেন, এইবার কিন্তু এখনো গো স্লো অ্যাপ্রোচে ওরা যাচ্ছে, কিন্তু অনেকগুলো শহরে কিন্তু এখানে কিন্তু বেশ বড় করে জনসমাবেশ হয়েছে। এখন কিছু জায়গায় জল কামান দিয়ে, ওয়াটার ক্যানন দিয়ে ওদেরকে ডিসপার্স করা হচ্ছে। শোনা যাচ্ছে যে কাল পরশুর মধ্যে হয়তো বা ওরা আর্মিটা হার্ড লাইনে যাবে। আর্মি এখানে পুলিশ দিয়ে হচ্ছে না, তো আর্মি এখানে আস্তে আস্তে নিয়ে আসে। কিন্তু অনেকগুলো শহরে কিন্তু হচ্ছে। মিয়ানমারের আর্মির সবচেয়ে বড় ভয় হচ্ছে যে এখন সুচি কিন্তু এখন মিয়ানমারের আপমর জনগণ, কিন্তু রোহিঙ্গা বাদে, কেন আমি রোহিঙ্গাদের বাদ দিয়ে বলছি, কিন্তু বামার জনসংখ্যার মধ্যে কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। এই জনপ্রিয়তাটা কিন্তু পশ্চিমা বিশ্ব কিন্তু কাজে লাগাবে। এবং 2 নম্বর হচ্ছে যে এখন কিন্তু যেহেতু এখন ফরেন ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট, জিও পলিটিক্যাল অ্যান্ড জিও ইকোনমিক ইন্টারেস্ট এখন কনভার্জ হয়ে গেছে। আপনার কিন্তু জাপান কিন্তু যতই বলেন ও কিন্তু হচ্ছে ইউএস স্কোয়াডের মধ্যে একটা মেম্বার, সে কিন্তু বেশি দূর কিন্তু সে এখানে যেতে পারবে না আমেরিকার অনুমোদন ছাড়া। আমেরিকা স্যাংশনস দেয় না কি না এটা হচ্ছে পরের কথা, কেন আমেরিকা একটা চিন্তা হচ্ছে যে স্যাংশনস যদি দিই তাহলে ওরা আরো বেশি চায়নার এখানে ক্যাম্পে চলে যাবে। এবং চায়নার মধ্যে হচ্ছে যে ওরাও চাইবে যে কিছুটা একটা ওদের উপর একটা চাপ দেওয়ার জন্য, কেননা হচ্ছে যাতে হচ্ছে পশ্চিমা এখানে ইন্টারভেনশন না হয়। কেন তাহলে ওরা চাইছে না যে ওরা এখানে ঢুকে যাক, এটা তাদের একক নিয়ন্ত্রণ, এটা একক মানে নিয়ন্ত্রণ না হলে অ্যাটলিস্ট ওদের কিছুটা ওদের কন্ট্রোলে থাকুক। এই যে এইবার আমার যেটা এখানে দিস ইজ এ নিড ফর হচ্ছে, আমি এখানে বলছি ভাই যেটা বললেন যে ঠিক আছে আমাদের ডিপ্লোম্যাটিক মিনসে আমাদের করতে হবে, বায়োল্যাটারালি যদি চেষ্টা করা যায় খুবই ভালো, মাল্টিল্যাটারালি এনগেজ করতে হবে, কিন্তু আমাদের উই অলসো নিড টু বি অ্যালার্ট। আমি বলছি না এখানে অ্যালার্ম ক্রিয়েট করার জন্য, কিন্তু অনেক সময় হয় কি এইবার কিন্তু আমার মনে হয় না যে ওরা যে এখানে যে সূচির প্রতি যেখানে আছে, এনএলডি তো আপনারা যেভাবেই বলেন 10-12 বছর তো ক্ষমতায় ছিল, ওদের একটা গ্রাসরুট সাপোর্ট চলে আসে। এবং ওরা জানে যে এখন কিন্তু পশ্চিমা বিশ্ব থেকে, ট্রাম্পের আমল হলে অতটা পেত না, এখন পশ্চিমা বিশ্ব থেকে কিছুটা হচ্ছে এটা সহানুভূতি পাবে, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি পাবে। এখন এখান থেকে যেটা হচ্ছে ওরা যদি পুরোপুরি যদি এটাকে দমনটা না করতে পারে তখন ওরা অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য তখন কি ওরা এক্সটার্নাল কোনো স্টেপস নেয় না কিনা,
এটা হচ্ছে আমাদের একটা অত্যন্ত চিন্তার বিষয়। আমরা বলছি যে ওরা করবে না, আমরা আশা করি ওরা রোহিঙ্গা, ওরাও চাইবে যে ওদের রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আসুক যাতে হচ্ছে ওদের রেজিমটাকে কন্টিনিউ করার জন্য। বাট উই নিড টু বি ভেরি কেয়ারফুল, কেননা এখানে হচ্ছে যে এটা আমি এক জায়গায় বলেছিলাম এটা, যে ফকল্যান্ডসে 1982-তে আর্জেন্টিনাতে এখানে হচ্ছে আপনার আর্মি এখানে পাওয়ার হ্যান্ড ওভারের সময় অনেক টেনশন হচ্ছিল, হঠাৎ করে ওটা একটা বন গড় একটা ডিসপিউট ইউকে এর সাথে নিয়ে ওরা কিন্তু ওখানে ফকল্যান্ডস ওয়ার একটা আনডিক্লেয়ার্ড একটা এখানে 10 দিনে এখানে একটা শুরু করে যায়। আশা করি এটা হবে না, বাট আমাদের একটা অ্যালার্ট থাকতে হবে, আমাদের কশাস থাকতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হতে পারে যে আর্মি যদি এখানে টোকেন রিপ্যাট্রিয়েশন করতেও চায়, তখন কিন্তু সুচি যে এনএলডি তখন বলবে দেখো আমরা তো রোহিঙ্গাদেরকে আমরা তো ওদেরকে চাই না, এখানে তোমরা চাও নাই রোহিঙ্গাদেরকে বলে আমরা কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা কোনো আওয়াজ করি নাই। আর্মি কিন্তু এখন এটা এখানে বামার জনসংখ্যার বিরুদ্ধে একটা কাজ করছে, কেন এখানে ওরাও যে কতটুকু এখানে একটা ওরা থাকবে এটাকে ডেলিভার করার জন্য এখানে আছে। এবং আমার যতদূর মনে হয় যে উই হ্যাভ টু এক্সপ্লোর অল আওয়ার পসিবল অ্যাভিনিউজ। অফকোর্স আমার নেবারের সাথে সুসম্পর্ক থাকা ভালো, তারা তাদের নাগরিককে নিয়ে চলে যাক, আমাদের মাথা ব্যথা শেষ, আমরা উই ক্যান মুভ ফরওয়ার্ড। অতীতে কি ভুলটা হয়েছে আমরা এটা না দেখে আমরা সামনে একটা চ্যাপ্টার শুরু করতে পারবো। কিন্তু এটাও ঠিক আমার জনসংখ্যার মধ্যে একটা জিনিস আছে যে দে আর ইন্টেন্সলি ইনসুলার এবং একগুয়ে, এবং হচ্ছে কি দে অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ফোর্স, মানে যেটাকে বলে শক্তির ভাষাটা বুঝে, দে রেসপেক্ট মাইট। আমি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে গেলাম, ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু আপনি বলেন হ্যাঁ তোমার তো বাবা তুমি হচ্ছে শুধু হট ইয়ার যেটাকে বলে কথাই বলে যাও, কাজ নেই। সো আপনার এখানে ক্যারেক্টারও দেখতে হবে, পিছন থেকে স্টিকটাও থাকতে হবে, স্টিকটা আমাদেরকে জোগাড় করতে হবে। এখন মেজর ইমতিয়াজুল ইসলাম, যেখানে আপনি শেষ করেছিলেন এবং যেখানে মিস্টার আব্বাসীও পরামর্শ রাখছিলেন যে কি করণীয়, কিভাবে করতে হবে, কিন্তু এক ধরনের অ্যালার্ট থাকার কথা তিনি বলছেন। আমার এই অনুষ্ঠানে এর আগেও দু একজন বলেছেন যে বাংলাদেশের একেবারে নিরুদ্বেগ হওয়ার কোনো কারণ আছে বলে মনে করেন না, এটা হচ্ছে অন্য কোনো থ্রেট। কিন্তু মিয়ানমার কিছু কিছু এক্সপেরিমেন্ট তো করেছেই, কখনো কোনো হুমকি দিয়েছে, ড্রোন পাঠিয়েছে, এটা করেছে, সীমান্তে সেনা সমাবেশের ঘটনা ঘটিয়েছে। সেই দিক থেকে কোনো রকমের উদ্বেগ উৎকণ্ঠার জায়গা আপনি দেখেন কিনা? এবং দ্বিতীয় প্রসঙ্গ যেটি মূল আপনি বলতে চাইছেন, মিস্টার আব্বাসীও বলতে চাইছেন যে রিপ্যাট্রিয়েশন কীভাবে হবে, আদৌ হবে কিনা, সেজন্য করণীয় কি? এই চীনের মধ্যস্থতায় বাইলেটারাল এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে হবে, নাকি অন্য কোনোভাবে চাপটাপ তৈরি করে সম্ভব হবে? আবার কেউ কেউ আমার এখানে বলেছেন যে তারা মনেই করেন না এই রোহিঙ্গাদের কখনো ফেরত পাঠানো সম্ভব হবে। মানে তাদের জন্য কেউ বলছেন যে ভাষাঞ্চল না, আরও দুটো চর এরকম রেডি করা দরকার, যে তারা পার্মানেন্টলি এখানে থাকবে। শুনছি আপনার কাছে। না, আমি আসলে এটার ব্যাপারে এই যে প্রথম হচ্ছে আমাদের অ্যালার্ট, নট অ্যালার্ম, ভাই যেটা বললেন, অ্যালার্ট তো আমরা আছি, অ্যালার্ট আমরা আছি। তবে এরকম খুব আমি বলবো যদি কেউ সন্দেহ করে থাকে বা বলে থাকে যে এটা এরকম, এটা একবারে বহুদূর ক্ষীণ একটা সম্ভাবনা। এই কারণ এখানে মিয়ানমার, এখানে তো অন্য গেমও চিন্তা করতে হবে। মানে বলছে যে মিয়ানমারের বাইরে অন্যান্য শক্তিগুলোর, যেটি আপনি শুরু করেছেন, তাদের খেলাধুলা কে কিভাবে খেলতে চাইবে, হ্যাঁ তাদের খেলাধুলা, এটা আরো পরবর্তী স্টেজে। এখনো পর্যন্ত চায়না কিভাবে খেলবে, চায়নার এখনো পর্যন্ত যেটা ব্যবহার হচ্ছে, করতে চাইবে চায়না এখানে, চায়না ইজ দ্য প্লেয়ার, মানে ভাইটাল প্লেয়ার, মেইন প্লেয়ার। এই কারণে চায়না এটা বহুপাক্ষিক হোক, মাল্টিলেটার কোনো কিছু চায়না এটাকে টলারেট করবে না। এটা চায়না চায় এটা দ্বিপাক্ষিক, যার জন্য বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দিচ্ছে এখানে যেন কোনো বহুমাত্রিক কোনো মাল্টিলেটারাল কোনো ধরনের বিষয় এখানে না আসে, এবং সেটা দ্বিপাক্ষিক করবে চায়না উইথ দ্য চায়নার যে ব্রোকারেজ, যেটা চায়না যেটা করে যাচ্ছে তার দুতিয়ালের মাধ্যমে। সেটা আমরা দেখেছি জানুয়ারির মাসের 26 তারিখে, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী তাদের মিয়ানমারের মধ্যে যেটা হয়েছে। তো এখন সেটার মধ্যে আপনার যেটা আসবে সেটা হচ্ছে চায়না এখনো পর্যন্ত মিয়ানমারকে এমন কখনো কোনো জিনিসের দিকে আগাতে দিবে না, বা এমন কোনো শক্তি প্রদর্শন করার জন্য তাদেরকে কখনো সাজেস্ট করবে না এই মুহূর্তে। বা মিয়ানমার মিলিটারিও সেই অবস্থায় নাই যে তাদের আভ্যন্তরীণ বিষয় বাদ দিয়ে এখন তারা, হ্যাঁ যদি বলা হচ্ছে যে যেটা ভাই বললেন একটা আর্জেন্টিনার একটা ব্যাপার আসছে এখানে, সেটাও খুব কম সম্ভাবনা। কারণ চায়না এই পর্যন্ত মিয়ানমারে অ্যাডভান্সারেজ কোনো কিছুতে কখনো যায়নি তারা, তাদের নিজস্ব, কারণ তাদের দেশের ভিতরে বরং যখন থাইল্যান্ড থেকে বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপরা যখন ঢুকছে, চায়নার থেকে, যেমন চায়নার থেকে কোকাংরা ওয়ারা যখন এসে বারবার, ইভেন কি ওয়া আর্মির এখন 27,000 স্ট্রেংথ
সেখানে চায়না কিন্তু এখন মিয়ানমার এই পর্যন্ত সেনাবাহিনী সেখানে তারা হস্তক্ষেপ করে নাই। তারা সেটা একটা পিস ডিলের মধ্যে গিয়েছে এবং জেনারেল কিনু যখন ছিলেন উনি অনেকগুলোকে পিস ফোল্ডের মধ্যে নিয়ে আসছেন। যেমন আমি আপনাকে বলি, শান আর্মি, ন্যাশনাল আর্মি বা কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর্মি, এদের সাথে ওদেরকে একদিকে চাপের মধ্যে রেখেছে, অন্যদিকে তারা একটা পিস ডিল করেছে, চেষ্টা করেছে। এখন চায়না এখানে যেটা করে যাচ্ছে, কেন মেইন প্লেয়ার বলছি, এখানে ধরেন কোকাং এবং এই যে ওয়া আর্মি এবং এই যে আরাকান আর্মি, এরা হচ্ছে সম্পৃক্ত, একটার সাথে একটা কোরিলেটেড। এবং তারা আগে ছিল যেটাকে বলা হয় আপনার বা নর্দার্ন অ্যালায়েন্স ছিল, নর্দার্ন অ্যালায়েন্স। এখন সেটা তারা রিনেম করেছে, ব্রাদারহুড করেছে। এটা কিন্তু জেনারেল মিয়ং যখন মস্কো গিয়েছিলেন গত বছরের শুরুর দিকে, যখন ভারত মিয়ানমারকে আপনার দিল, সাবমেরিন দিল, আমরা যখন আমাদের দেশে যখন চায়না 2টা সাবমেরিন আসলো, তাড়াহুড়া করে ভারত একটা সাবমেরিন পাঠালো মিয়ানমার, রাশিয়ান ছিল এবং রাশিয়ান কিলো শক্তির একটা গেছে, সাবমেরিন গেছে। এখন কথা হচ্ছে সেখানে ভাই যেটা বলে, তখন তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছিল যে ভারতমুখী হওয়ার জন্য। ভারতে যখন আমেরিকানরা যেদিন স্যাংশন দিল, সিনিয়র জেনারেল এবং আরও 8 জন, মোট 9 জনের উপর যখন স্যাংশন দিল, এই একই সপ্তাহে সিনিয়র জেনারেল এবং অ্যালং উইথ অল দিস 9 টু শো দ্য ওয়ার্ল্ড প্রবাবলি, দে অল ওয়েন্ট টু ইন্ডিয়া। তারা ইন্ডিয়া ভিজিট করেছে এবং 9 দিন ব্যাপী তারা ওখানে ছিল। এখন কথা হচ্ছে চায়না সেখান থেকে আবার মোড় ঘুরিয়ে তাদেরকে, চায়নার একটা প্রেশার গ্রুপ হচ্ছে এই যে আরাকান আর্মি, সেটা মস্কোতে সিনিয়র জেনারেল বলেই ফেলেছিলেন যে একটা বড় শক্তির প্রভাবের কারণে মিয়ানমার সেনাবাহিনী, যেটা টমাদো সেনাবাহিনী ব্যতিব্যস্ত, আরাকানে অলমোস্ট তারা খুবই খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল। কারণ তাদের কাছে ড্রোন আসছে, তাদের কাছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল তাদের কাছে আসছে, মাইন্স চলে আসছে খুব অত্যাধুনিক, এগুলি সব তারা প্ল্যাটো বলে একটা জায়গা আছে চীন স্টেটের, সেখানে বেস করে তারা আক্রমণের পর আক্রমণ পরিচালনা করেছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং মিয়ানমার সেনাবাহিনী ওখানে অনেকটা পর্যুদস্ত অবস্থার মধ্যে ছিল। প্রথম এই মিয়ং বলেছিলেন যে আমরা এদের সাথে কোনোদিন আমরা বসবো না, এরা সন্ত্রাসী গ্রুপ, আমরা সবার সাথে বসবো, কিন্তু আমরা আরাকান আর্মিকে আমরা স্বীকার করি না, আরাকান আর্মি একটা সন্ত্রাসী গ্রুপ। সাবসিকুয়েন্টলি দেখা গেল এই প্রেশারের উপরে যারা প্রেশার গ্রুপ আছে, এখন আরাকান আর্মির সাথেও তারা বৈঠক করে গত 2 মাস আগে তাদের সাথেও একটা অস্ত্রবিরতি চুক্তি করেছে। এখন কথা হচ্ছে চায়না এখানে তার প্রেশার গ্রুপ রাখবে। আপনি এখন বলবেন যে রিপ্যাট্রিয়েশনের বিষয়টা, এইটা আমাদের কৌশলগত একটা অবস্থান আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। সেটা হচ্ছে চায়না যেহেতু এনগেজ হয়েছে, চায়না নিজের থেকে এটা সহযোগী হয়ে দ্বিপাক্ষিক একটা বৈঠকের আয়োজন করছে, যদিও শেষ বৈঠকটা এই পরিস্থিতির কারণে সেটা হয়নি। এখানে চায়নার একটা ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা আমাদেরকে বারবার চায়নার সামনে নিয়ে যেতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে তোমার যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, তোমাদের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, তোমাদের যে বেল রোড ইনিশিয়েটিভ, আপনি যে নিশ্চয়ই জানেন সুইডিশ জার্নালিস্ট প্রখ্যাত লিন্টার বাল্ট, তার একটা কথা আছে, এখন চায়নার ফরেন পলিসি জিও স্ট্র্যাটেজির মধ্যে সবচেয়ে বড় ফোকাস হলো চক্রীয়, কারণ তার ডিপ সি পোর্টে তার এনার্জি সাপ্লাই এনশিওর করার জন্য। সেটা যদি বজায় রাখতে হয়, চায়নাকে এখানে অনেকগুলো জিনিস কম্প্রোমাইজ করতে হবে। কী কম্প্রোমাইজ করতে হবে? তার সেখানে হচ্ছে স্ট্যাবিলিটি ইন আরাকান স্টেট, যেখান থেকে রোহিঙ্গারা আসছে, সেখানে তার যদি শিল্পনগর অঞ্চল গড়ে তুলতে হয়, সেখানে স্ট্যাবিলিটি দরকার। এখন আমাদের আরেকটা জিনিস তাদের আঙ্গুল দিয়ে দেখাতে হবে, সেটা হচ্ছে এই অঞ্চলে যখন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, শিল্পাঞ্চল গড়ে উঠবে, প্রচুর শ্রমিক তাদের দরকার চাইনিজদের, কিন্তু আরাকানে সেই শ্রমিক নাই। এবং যারা রাখাইন আছে তারা কিন্তু একেবারেই শ্রম বিমুখ, ওদের যা টাকা টেনে নিল ও ওখানে গিয়ে পর্যন্ত আবার ফেরত চলে আসবে। বাট দিস রোহিঙ্গা পিপল আর সো ল্যাবোরিয়াস। এই মানুষগুলো যদি তাদের ইন্ডাস্ট্রিতে যখনই প্রয়োজন পড়বে, ওরা এদেরকে মাথায় তুলে নাচাতে নিয়ে চলে যাবে, এটা কোনো সন্দেহ নেই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পরিমাণ, মানে ধরেন যে আপনি কি পরিমাণ সময় লাগতে পারে, কারণ 90-এর দশকেও যারা এসছে তারাও তো আছে এখন বাংলাদেশ। তখন কিন্তু এরা কিন্তু চক্রীয়তা আসে নাই, তখন চায়না কিন্তু ওয়াজ হ্যাভিং আইজ অন আওয়ার সোনাদিয়াতে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আমাদের সোনাদিয়া নিয়ে একটা আমাদের এমইও সাইন হয়েছিল, যে কোনো জানা অজানা কারণে সেটা হয়নি। না হওয়াতে চায়না শিফট হার আইস টু চক্রীয়, এবং সেখান থেকে তারা এখন মান্ডালে পর্যন্ত তাদের এক্সপ্রেস ওয়ে আছে। এখন মান্ডালেতে এখন যেটা
চায়না মিয়ানমার ইকোনমিক জোনের মাধ্যমে যে চুক্তি আছে সেখান থেকে তারা ম্যান্ডালয় থেকে তারা চকপিও পর্যন্ত অর্থাৎ আরাকান পর্যন্ত চলে। এখানে চায়নার আরও একটা বড় ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে সবচেয়ে আমাদের জন্য একেবারে আমি বলবো যে এটা সবচেয়ে দুঃখের কষ্টের, এই তাঁসুয়ে গ্যাস ফিল্ড যেটা আরাকানে আমাদের থেকে 26 থেকে 30 মাইল মাত্র আমাদের সীমান্ত থেকে, সেখান থেকে চায়না গ্যাস নিয়ে যাচ্ছে অবারিত, ইউনানে যাচ্ছে 3টা প্রভিন্স, চাইনিজ প্রভিন্স কিন্তু গ্যাস সাপ্লাই হয় এই শুধু তাঁসুয়ে গ্যাস ফিল্ডের। আর আমরা 26 মাইল দিয়ে আমাদের একটা গ্যাস পাইপলাইন আমরা আনতে পারিনি। এটারও একটা ইতিহাস আছে কেমনে করে এটা যে প্রোডাক্ট হয়েছিল। দে এগ্রিড, মিয়ানমার এগ্রিড টু সাপ্লাই আস গ্যাস। ত্রিপক্ষীয় একটা চুক্তি হবে স্বাক্ষর দিল্লিতে 2001 সালের মাঝামাঝি। হঠাৎ করে আমাদের এখান থেকে বলা হলো যে এটা আমাদের দেশে সার্বভৌমত্বের আঘাত আসবে, আমাদের উপর দিয়ে গ্যাস লাইন আমরা ইয়ে করবো না। jeopardize চাই, ওরা অবাক, তারা দে ওয়ার রেডি টু এভরিথিং টু সাইন, কিন্তু সেটা হয় নাই। দুর্ভাগ্য আজকে নাহলে চট্টগ্রাম অঞ্চল দেখতেন যে শিল্প অঞ্চলে গ্যাসের যেখানে 1 টাকা খরচ পড়তো এখানে সে 20 টাকা দিয়ে আমার প্রোডাকশন এখন কস্ট আসছে। তো এইগুলি আমরা করতে পারি নাই। এখন চায়নার ইন্টারেস্টটা হচ্ছে এইগুলি যদি হ্যাম্পার হবে, যদি কোনো কিছু মনে করে রিস্ক ফ্যাক্টর, চায়না যখন তার স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের মধ্যে এগুলো নিয়ে আসবে, তার তাঁসুয়ে গ্যাস ফিল্ডের উপর আঘাত আসতে পারে, তার শিল্পাঞ্চলের উপর আঘাত আসতে পারে, তার ডিপ সি পোর্টে আঘাত আসতে পারে, তার পাইপলাইনের উপরে, গ্যাস লাইনের উপরে, তার এই যে লম্বা পাইপলাইন এই যে চকপিও থেকে কুনমিং পর্যন্ত এর উপর আঘাত আসতে পারে। তারপর যদি ভারত যদি মনে করে তার অলরেডি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই পর্যন্ত আরাকান আর্মি যতগুলি এটা দে লঞ্চ অন ইজ অল এগেনস্ট ইন্ডিয়ান ইন্টারেস্ট এখন এই পর্যন্ত যা হয়েছে। এখন কথা হচ্ছে তারা যদি মনে করে যে হ্যাঁ এটাকে আমরা উই আর টু কাটেল, উই আর টু এগুলিকে সামাল দিতে হবে আমাদের, যেমন শশী থারুরের একটা আর্টিকেল আমি ওই সিন্ডিকেট দেখছেন হ্যাঁ, সেখানে আপনি তো ওই শশী থারুর তাদের ওয়ার্ন করেছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, জানি অতীতের সেই ভুল যেন না করে। সামরিক বাহিনী সরকার নিয়েছে গণতন্ত্র করে জাতীয় স্বার্থ জলাঞ্জলি যাবে, কারণ তখন তাদের 7 সিস্টার আনটেনেবল হয়ে গিয়েছিল। চায়না ওয়াজ ইন্টারফেয়ারিং টু মাচ অ্যান্ড মিয়ানমার ওয়াজ হারবারিং ইট। এই কথাটা শশী থারুর এই কথাটা বলতে গিয়ে বলছে যে ডোন্ট ডু দ্য সেম থিং রিপিটেড, ডোন্ট রিপিট ইট। যেমন আপনার রাফ এজেন্ট, আপনার ইয়ের বই আছে একটা, আপনার ইন্ডিয়ান অ্যাডভাইজারের মেয়ে, সিকিউরিটি অ্যাডভাইজারের মেয়ে, সেখানে সে স্পষ্ট করে বলেছে নাও সাউথ ব্লক ইজ টু কনসেন্ট্রেট অন মোর টু দ্য ন্যাশনাল ইন্টারেস্ট দেন দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। এখানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড নিয়ে আমরা কী হয়েছে না হয়েছে এগুলি নিয়ে আমাদের চিন্তার থেকে আমাদের বেশি চিন্তা করে উই হ্যাভ টু হ্যাভ আওয়ার আইস, পুট আওয়ার আইস অন টু আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট করতে গেলেই তারা এগুলি কম্প্রোমাইজ করবে, যতই বিবৃতি দিক এখন। সুতরাং আমাদের এই বিবৃতিতে গা ভাসানোর কোনো প্রয়োজন নাই। আমাদের বিবৃতি দেওয়ার একটাই মাত্র হচ্ছে ওয়্যার রোহিঙ্গা ইস্যু is going to be resolved, we are there. Finish. আশার বাণী শোনালেন। বিপদ হচ্ছে কি, আমরা তো অরিজিনাল ট্রেনিং তো ইকোনমিক্সের, তো ডিসমাল সায়েন্স, মানে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ জিনিসটা খুঁজে বার করাটা আমাদের হচ্ছে ন্যাচারাল, মানে এটা স্বার্থের এটা আছে। উনি যেটা দেখালেন খুব ভালো, মানে আমার মেইন ইন্টারেস্ট অন ইকোনমিক্স, খুবই ভালো। তো এটা তো ঠিকই আছে, উই হ্যাভ টু কিপ আওয়ার অপশনস ওপেন। কিন্তু বিপদটা হচ্ছে কি, আপনি যেটা বললেন আপনার কথাতেও ছিল, আমার কথাতে আসে, এমদাদ ভাইয়ের কথাতে, চায়না এখন চাইছে না যে ওই যে ইউএসএ থেকে যেখানে যে আলাপটা শুরু হয়েছে যে হিউম্যান রাইটস অ্যাবিউজ ইত্যাদি ইত্যাদি, ওরা চাইছে না মিয়ানমারের উপরে এটা হোক। কেননা এখন শোনা যাচ্ছে যে জিনজিয়াংয়ের উপরেও বা তিব্বতের উপরেও কিন্তু এখানে হচ্ছে এক প্রকারের চাপ আসতে পারে, তো ওরা একটা প্রেসিডেন্ট সেট করতে চাচ্ছে না, এটা হচ্ছে এক। এবং মিয়ানমারকেও যে ডিস্টেবিলাইজ করতে গিয়ে এটা যে ওয়েস্টার্ন ইন্টারেস্ট নেয়, এটা চায়না জানে যে এখানে কেন ওদের সিমেক বলে ওখানে জিনিসটা আছে। এবং কিন্তু আমি আবার ওয়েস্টের এখানে সব কিছুতে আমি এখানে পুরোপুরি যে আমি এখানে ব্লাইন্ডলি বিশ্বাস করব তাও একটা না, বিকজ এভরিবডি ইজ পারসিউইং দেয়ার ওন সেলফ ইন্টারেস্ট। তো 2020 সালের ডিসেম্বরের দিকে ইউএস এমবেসি, এটা ইরাওয়াদি, এখানে ইরাওয়াদি নিউজ এখান থেকে এখানে আসে, 2020 সালে ইউএস এমবেসি একটা প্রোগ্রাম করেছে, ওরা আউটসোর্স করে একটা মিউজিক ফেস্টিভ্যাল। তো ওরা একটা করেছে যেই ফিল্ম হাউসকে দিয়েছে বা যে প্রোডাকশন হাউসকে, এটাকে বলে সেভেন্থ সেন্স ক্রিয়েশন। মানে এটার সাথে এটা কি সম্পর্ক? এটার মালিক হচ্ছে খিনথেরি থেতমন। এটা কি খিনথেরি থেতমন? যে মিনং ল্যাংয়ের মেয়ে, সে হচ্ছে ওখানকার সবচেয়ে বড় হচ্ছে প্রোডাকশন হাউস যেটা আছে সেটা হচ্ছে মালিক, সব এখানে আছে। এবং এটা হচ্ছে 2019 সালে ম্যাগনিটস্কি অ্যাক্ট চলে আসছে, কিন্তু তার মানে কি মিনং ল্যাং, তার পরিবার পরিজন সবাই হচ্ছে এখানে হচ্ছে ব্যান।
2020 সালের ডিসেম্বরে কিন্তু আমেরিকান এমবাসি যে এখানে একটা ফেস্টিভ্যাল করছে, মিউজিক ফেস্টিভ্যাল, এটা ওখানে সোর্স করে দিয়েছে, এটা ফেসবুকে বিশাল বড় করে আসছিল, পরে এটা প্রোটেস্ট হতে এটা নামই দেওয়া হচ্ছে। বিপদ হচ্ছে যদি মনে করেন অনেক ধরনের চাপ দিয়ে হলো 6-7 মাসের মধ্যে মনে করেন যে হুমটা আস্তে আস্তে পিছিয়ে আসলো, এক ধরনের একটা রেজলিউশন হলো। তো অং সুচি এবং এনএলডি ফেরত আসা থেকে আনন্দে আত্মহারা হয়ে বিশ্বকে তাতে আমাদের লাভটা কি? আপনি সবাই কিন্তু বলছেন না যে জাতীয় স্বার্থটা আছে, বাংলাদেশের স্বার্থটা কি? গণতন্ত্র থাকুক, খুব ভালো কথা, আমরা চাই, কিন্তু ওরা তো আপনি দেখেন আমার জনসমাজে সমর্থন আছে যে রোহিঙ্গারা হচ্ছে ওদের নাগরিক না, তার জন্য কিন্তু সুচি কিন্তু আর্মি এগেন্সে প্রোটেস্ট করে না, আর্মিকে কিন্তু সাপোর্ট করেছে। আপনি কিন্তু আপনি মেজরিটির উপরে কিন্তু ইউ হ্যাভ টু ইনফ্লিক্ট আ সার্টেন কাইন্ড অফ প্রেশার। প্রেশারটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত এটা ওরা করবে না। প্রেশার করার জন্য আমাদের সাথে, এবং চায়নারও কিন্তু সব জায়গায় কিন্তু এফেক্ট নাই। কিছুদিন আগে শোনা যায়, এটা হচ্ছে সবই তো শোনা যায় যে চায়না কিন্তু চেষ্টা করেছিল কুয়ের আগে যে সুচি এবং হচ্ছে মিন অং ল্যাং এর মধ্যে একটা মধ্যস্থতা করার জন্য 2-3 দিন নেগোসিয়েশন করেছে, কিন্তু সুচি একদম ছাড়ে নাই, কোনোটা বাজ করে নাই, এবং চায়নার মধ্যস্থতা এখানে কাজ করে নাই। এবং বার্মিজ আর্মি বা মিয়ানমারিজ আর্মি ইজ আ মাইন্ড অফ ইটস ওন। আমরা বলে দিতে পারি যে হ্যাঁ ইটস ভেরি ক্লোজ টু চায়না, ইট ইজ অলসো ওয়ার্ম টু ইন্ডিয়া, বাট ওরা কিভাবে চিন্তা করে ওরাই চিনে। আপনি এবং দেখবেন এতে কিন্তু 400-500 বছর ধরে কিন্তু ওরা কিন্তু একটা যুদ্ধ বিগ্রহের মধ্যে আছে। থাইল্যান্ডের ইতিহাসে দেখবেন শুধু মিয়ানমারের সাথে যুদ্ধ বিগ্রহের উপরে করা আছে। আরাকান রাজ্য তো আলাদাই ছিল 100 বছর আগে পর্যন্ত, ওরা ওদেরকে নিয়ে নিয়েছে। এবং আমাদের যত দিন যেতে হবে আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ আমরা আশা চাচ্ছি না যে ওদের সাথে যে নেবারের সাথে সবসময় সম্পর্ক ভালো হওয়া উচিত, খারাপ হওয়া উচিত না, কিন্তু ওরা ওদের নাগরিককে আমাদের এখানে বসে দিয়েছে, এবং কাজটা তো শুরু করেছে মিয়ানমারিজ আর্মি। এখন নয় সুচির উপর ওরা চাপিয়ে দিচ্ছে, ওরা ঠিক আছে, ওরা ওদের জনসাধারণ যাই বলুক, ওরা যদি না হয়, আমি আগেও বলেছি আমাদের নরম পন্থার দিনগুলো শেষ। কি করতে হবে এখন আমাদেরকে এখানে হচ্ছে মানে আমি একাধিক ভালো কথা, এখন তো পরামর্শ কি কথা এখানে আছে না, এখন হচ্ছে যে আসলে এখন হচ্ছে চায়না যদি বলে যে না তোমরা যদি এটা মাল্টিল্যাটারাল এটা করো না, কিন্তু তাহলে আমাকে চায়নাকে খুব মানে আমাদেরকে বলতে হবে, ওরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তো ওদের এখানে যে ইম্পর্টেন্ট পার্টনার, যে দেখো উনি যেটা বললেন যে সিমেকের এখানে ইন্টারেস্টে তোমাদের হ্যাম্পার্ড হবে, এবং এক্সটার্ন এবং বাংলাদেশের মাটিতে যেটা এত রোহিঙ্গারা আছে এর মধ্যে 3 থেকে 4 লাখ হচ্ছে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, যারা হচ্ছে 10-এর উপরে না, 5-7 বছর পর এখানে মিলিটেন্সি আসতেই পারে, আমরা চেষ্টা করলেও এটা ঠেকাতে পারবো না, আমরা চেষ্টা করলেও ঠেকাতে পারবো না। এবং তখন ওদের এখান থেকে যে এই যে মিলিটেন্সিটা যে বাড়তে পারে, তখন এটাতে কি হবে? এবং এটাকে এবং 2 নম্বর জাপান, আমরা জাপানের কথা ভুলে যাচ্ছি, জাপানে আমাদের হচ্ছে অনেক বড় ডেভেলপমেন্ট পার্টনার। জাপান ইজ ভেরি ওয়েল রেসপেক্টেড বাই বোথ হচ্ছে যারা হচ্ছে সো কল্ড গণতন্ত্রকামী, মানে গণতন্ত্রকামী শুধু বামার জনসম্প্রদায়ের জন্য, কারণ গণতন্ত্রকে অপমান করা উচিত হবে না সেটা বলার জন্য, এটা হচ্ছে এদের জন্য এবং আর্মির জন্য। জাপানকে যখন এখানে আমাদের এনগেজ করতে হবে, কিন্তু জাপানের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, সে শুধু কথাতে সে ছাড়বে না। ভারতের সাথে আমরা কি করতে পারবো আমরা জানি, এবার ভারতকে এখানে বলতে যে নর্থ ইস্টের জন্য এখানে যেটা আছে ডিস্ট্রিবিউট, এবং আমাদের ওয়েস্টের সাথে এনগেজ করতে হবে। কেননা এখানে শুধু বললো যে এখানে ওয়েস্টের স্যাংশনস বা ওয়েস্টের এটা কি আছে, কেন আমরা তো উই আর ভিকটিমস। এবং আমি বলছি আপনাকে একটা কথা বলি, আমরা বরঞ্চ এটা বলতে পারি যে আমরা ওয়েস্টকে, আপনি এখন বলছেন না যেখানে আমরা রোহিঙ্গাদেরকে জন্য আমরা এখানে ওদেরকে আমরা আশ্রয় দিয়েছি মানবতার জন্য, এখানে আত্মমানবতার জন্য, এটার সাথে আমরা লিঙ্ক করতে পারি যে আমাদের জিএসপি যেটা ক্যান্সেল, যদি আমাদের খুব প্রতীকী 4% আছে, ওটা রিস্টোর করো। বা বছরে প্রায় 800 মিলিয়ন থেকে $1 বিলিয়ন আমরা এখানে ট্যারিফ দিই, শুল্ক দিই আমাদের ওটা তোমরা এখানে মওকুফ করো। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা এখানে দেখুন আমরা করে যাব, আমি ভালোর জন্য কোনো পুরস্কার নেই, আর যে খারাপ আছে তার জন্য হচ্ছে যে এখানে মিয়ানমার এখানে হচ্ছে যে কম খারাপ আর বেশি খারাপের মধ্যে কম্পিটিশন নিয়ে সারা দুনিয়া মাথা ঘামি থাকে। আমরা তো উই ক্যানট কন্টিনিউ টু এনগেজ অন দিস। এবং আমাদের আরো আস্তে আস্তে যেটা হবে যে আমাদের পলিসিটা আমাদের আরো অ্যাসার্টিভ করতে হবে, দ্যাটস দ্য ওয়ার্ড যেখানে আছে। এবং উই মাস্ট অলসো ফ্যাক্টর ইন যে হোয়াট আর দ্য থিংস দ্যাট দে উইল টেক ইনটু অ্যাকাউন্ট সো দ্যাট দে টেক আস সিরিয়াসলি। এবং সবচেয়ে সিরিয়াসলি বলতে আপনি যেটা বলছেন এখানে যে এই যে রাখাইন স্টেট, billions of dollars of investment, China has invested, India has invested, and also Japan has invested. যদি ওদের সাথে সম্পর্ক ভালো তো আমরাও ইনভেস্ট করতাম, কিন্তু এই যে সাজানো বাগানটা যেখান থেকে ওরা ফল চাইছে,
এই ফলটি কি ওরা সুন্দর মতো ভোগ করতে পারবে যদি ওরা রাখাইনটা, উনি ওনার কথাটা উনি সুন্দর মতো পরিচালিতভাবে বলেছেন, আমি একটু খুলে বলে দিলাম যে এখানে হচ্ছে ও সাজানো বাগানের ফলটা কি পেতে পারবে যদি এখানে রোহিঙ্গা ইস্যুটা রিজলভ না হয়। এবং আমি আরেকটা কথা বলবো, এটা কোনো টাপ থাম্পিং না, শেষ করে আমরা আমাদের ভদ্রতা দুর্বলতা হিসেবে ভাবার দরকার নেই, কেন এটা শায়েস্তা খারও দেশ। শায়েস্তা খা কিন্তু টার্মটা শায়েস্তা করা, এটা কিন্তু ওই মগ এবং হচ্ছে যে এখানে আরাকান রাজ্যকে এখান থেকে আসে। সো আমাদের সব অপশনই আমরা চিন্তা করতে হবে এবং আমাদের সক্ষমতা বাড়াতে হবে। জি, শেষ ফাইনাল রিমার্কস। যাক, আমাদের এখন যেটা আমি বলবো যে কূটনীতির পৃথিবীতে এমন কোনো সমস্যা এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি যেটা সমাধান হয় নাই, এবং এটা শেষ আলোচনার মাধ্যমে আমাদের এখন না, কিন্তু সমস্যার সমাধান হয়নি সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কত সময় নিয়ে অতি সম্প্রতি আমরা দেখেছি, অতি সম্প্রতি আমরা আর্মেনিয়া দেখেছি, আমরা আজারবাইজানের দেখেছি, সেখানে এক ধরনের সমস্যার সমাধান হয়েছে, সেটা হয়তো অনেকটা মিলিটারি ওয়েতে হয়েছে, বাট সাবসিকুয়েন্টলি দ্য সিভিল অর্থাৎ ডিপ্লোমেসি হ্যাজ টেকেন ওভার। এখন আমাদের এখানে যেটা হবে সেটা মিয়ানমারকেও এই মেসেজটা দিতে হবে। একটা হচ্ছে যে ইট ইজ দ্য ইন্টারেস্ট অফ বোথ দ্য গভর্নমেন্ট, তোমার স্টেবিলিটি থাকবে তোমার দেশে, তোমার উন্নতি যা যা করার আছে, আমরা তোমাদের কোনো শত্রু নই। আমাদের নাইবারিং কান্ট্রি যেগুলো আছে তাদের কোনো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, আমাদের কোনো ইন্টারেস্ট নাই ওখানে, আমরা উই আর নট গোয়িং টু ইন্টারফেয়ার এনিবডিজ ইন্টারেস্ট। এটা রেদার যখন হ্যাম্পার হবে, আবার আমরা বারবার কফি আনান কমিশনের রিপোর্টটাকে বাস্তবায়ন করার জন্য বারবার আমরা বলতে পারি, বিকজ দিস ইজ দ্য অনলি রোড ম্যাপ আমাদের কাছে মনে হয় ইন্টারন্যাশনাল রিকগনাইজ অ্যান্ড ইন্টারন্যাশনাল একটা বডি করেছে এবং ভেরি প্রেসাইজ ওয়েতে এই সলিউশনগুলি ওখানে আছে। আমাদেরকে এখন একমাত্র সেটাকে রোড, এবং এটা আমরাও করি নাই, এটা মিয়ানমারের ইনিশিয়েটিভে কফি আনান সেই রিপোর্টটা সাবমিট করেছে, সেই রিপোর্টটা ইমপ্লিমেন্টেশনের মধ্যেই কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধান রয়েছে, বাইলেটারাল রিলেশনশিপ ডেভেলপের কথা সেখানে আছে, এভরিথিং হি হ্যাজ জটেড ডাউন কফি আনান কমিশন। আমরা সেটাকে সকল পক্ষ তো রেসপেক্ট করতে হবে, সেটাই আমরা সামনে নিয়ে আসতে বারবার, সেটাকেই তাদের বোঝাপড়া করতে হয় ডিপ্লোম্যাটিক ওয়েতে। কূটনীতি কি? কূটনীতি হচ্ছে সেটাকেই তাকে বোঝানো যে এর মধ্যে একটা নিহিত আছে, লেটস উই সিট ডাউন, সি হোয়াট হি হ্যাজ গিভেন, এখন তোমার অসুবিধা কী আছে বলো, আমরা লেটস উই সলভ ইট। আমরা তোমাদের কোনো সমস্যা থাকলে, রোহিঙ্গারা তোমাদের এখানে কোনো সমস্যা সৃষ্টি করলে উইল রিজলভ ইট, আমরা আছি তোমাদের পাশে। তোমরা যদি দেখো যে রোহিঙ্গাদের এখানে সিটিজেনশিপ নিয়ে সব বড় কথা আসছে, এখন ধরেন সিটিজেনশিপ, সেখানে সবচেয়ে বড় বাধা যেটা আসছে, অং সান সুকি কফি আনানকে একটা কন্ডিশন দিয়েছিল ওয়েন হি স্টার্টেড হিজ কমিশনিং, তখন বলেছিল যে কোথাও আপনি রোহিঙ্গা কথাটা উল্লেখ করতে পারবেন না, কফি আনানকে বলেছিল। তখন কফি আনান এটাকে একটা নেগোশিয়েট করেছিল অনেকটা, বলছে আরাকানের মুসলমান জনগোষ্ঠী, মুসলিম সিটিজেন আরাকানের, এইটা তোমাদের, হ্যাঁ, শি অ্যাকসেপ্টেড ইট। তো এই যে সমস্যাটা, যেমন চায়না এ পর্যন্ত কখনো রোহিঙ্গা শব্দটা প্রনাউন্স করে নাই, ইন লাইন উইথ দ্য, বিকজ মিয়ানমার ইজ নট লাইকিং রোহিঙ্গা। এখন আমরা যদি, হ্যাঁ ঠিক আছে আমরা অ্যাকসেপ্ট করলাম, রোহিঙ্গা বললাম না, ঠিক আছে আরাকানের মুসলিম জনসংখ্যা গোষ্ঠী, ওকে তোমরা যদি খুশি হও চলো মানুষগুলোকে সেটেল করো, সেই হিসেবে তাকে রিকগনাইজ করো যে আরাকানের মুসলমান জনগোষ্ঠী, লেটস কিন্তু সেটা তো রোহিঙ্গাদের মানতে হবে, রোহিঙ্গাদের সবকিছু আমার মানানোর জন্য আমি একটা জিনিস তার তো মানতে হবে, আপনি আমার একটা জিনিস এখানে আমাদের মানতে হবে, শেষ করতে হবে রোহিঙ্গাদের, আমি শেষ করছি, রোহিঙ্গাদের সবকিছু, তাদেরও তো কিছু আন্দোলন, তাদের কন্ট্রিবিউশন, তাদের অবজেক্টিভ সেটা অ্যাচিভ করার জন্য বাংলাদেশ তো পুরো দায়িত্ব নেয় না রোহিঙ্গাদের সব দাবি মানিয়ে দেওয়ার আরেকটা দেশকে, এটা তাদেরকেই, তুমি তোমার দেশের অভ্যন্তরে তুমি তো সারা বছর কিছুই করো নাই, খালি মার খেয়েছো, চুপ করে বসে আছো, কিচ্ছু নাই, অন্ধকারে বসে আছো গুহা মানবের মতো, এটা তো হবে না। তোমাকে ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর অ্যাওয়ারনেস টু অ্যাচিভ ইউর, বাংলাদেশ সব দায়িত্ব নিবে না যে আরেকটা দেশের জনসংখ্যা বা তার দেশের কে নাগরিকত্ব কি হবে না হবে সেগুলি আদায় করে দেওয়ার, আমাদের দায়িত্ব হবে অনারেবলি রিপ্যাট্রিয়েট দেম, হ্যাঁ যতটুকু বার্গেন করা যায় সেগুলোকে একটা নেগোসিয়েশনের মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে এটাকে সেটেল করা। এখন যে যেমন এই যে কফি আনান সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, বলছে ঠিক আছে এরকম হলেও আমরা, ঠিক আছে আরাকানের মুসলিম জনসংখ্যা এটা দিয়ে তোমরা শুরু করো, চলো
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায়। দেখবার আমন্ত্রণ হলো। তৃতীয় মাত্রার পরবর্তী আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার পারভেজ আব্বাসী এবং মিস্টার ইমদাদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল মিয়ানমারের পরিস্থিতি যাই হোক না কেন সেটি নিয়ে আমাদের খুব মাথা না ঘামালে হবে। তবে এটি গণতান্ত্রিক চেতনা সম্পন্ন রাষ্ট্র হিসেবে বা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা অবশ্যই চাইব পৃথিবীর সর্বত্র গণতন্ত্র থাকুক এবং গণতন্ত্র শক্তিশালী হোক। কিন্তু মূল সমস্যা বাংলাদেশের সেটি হচ্ছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কীভাবে প্রত্যাবাসন করা যাবে। মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, সেখানে গণতন্ত্র থাকুক কিংবা না থাকুক তাতে আমাদের তেমন কিছু যায় আসে না। আমি আলোচনা থেকে যেটি ওনাদের বুঝেছি, কারণ সেখানে সেনাবাহিনীও সেখানে গণতান্ত্রিক বলে পরিচয় দানকারী যারা বা গণতান্ত্রিক বলে দাবিদার যারা, তাদেরও পরিচয় আমরা একই দেখেছি। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তিনিও অশান্তির পক্ষেই আসলে শেষ পথে দাঁড়িয়েছেন, শান্তির পক্ষে দাঁড়াননি। কাজেই আমাদের মূল লক্ষ্য এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই রোহিঙ্গাদের তাদের বাসভূমি ফেরত পাঠানো এবং সসম্মানে তারা যেন সেখানে গিয়ে বসবাস করতে পারে, সেই চেষ্টাটা বাংলাদেশ করতে হবে। কিন্তু একা বাংলাদেশ এই দায়টি নিতে পারবে না যে তাদের জাতিসত্তার পরিচয় বাংলাদেশকে নিশ্চিত করে দিতে হবে, তারা সেখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবে, সেই নিশ্চয়তা একমাত্র বাংলাদেশ দিতে পারবে না। পৃথিবীর অন্যান্য শক্তিমান দেশগুলো সহ রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো আছে যাদের, সকলেরই সেখানে বা পৃথিবীতে যারা গণতন্ত্রের কথা জোরালোভাবে বলবার চেষ্টা করছেন, গণতান্ত্রিক মিয়ানমার দেখতে চান, সকলকেই এই প্রক্রিয়ায় যুক্ত হতে হবে এবং সকলকেই এখানে আসলে ভূমিকা রাখতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য যত রকমের অপশন আছে সেটি যদি মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে, মিয়ানমারের সরকারের সঙ্গে মধ্যস্থতার মধ্য দিয়ে বা সমঝোতার মধ্য দিয়ে, এমনকি শুধুমাত্র চীনের মধ্যস্থতা যদি সম্ভব হয় ভালো, না হলে অন্যান্য শক্তি যেগুলো আছে মিয়ানমারের মিত্র হিসেবে পরিচিত ভারত, রাশিয়া, জাপান, তাদেরকে এনগেজ করা, এমনকি পশ্চিমা বিশ্ব যদি সেখানে কোনো চাপও প্রয়োগ করতে পারে সেই পথটাও যদি হয়, কিন্তু সমস্যার একটা সমাধান বের করতে হবে এবং সেই সমাধানের জন্য বাংলাদেশের ডিপ্লোমেসিটা আরও অনেক বেশি স্মার্ট হতে হবে, অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে। অবশ্যই কাউকে অসন্তুষ্ট করে নয়, কিন্তু সন্তুষ্টিটা যেন বাংলাদেশের পক্ষে থাকে, অর্থাৎ বাংলাদেশের স্বার্থের জন্য যা যা করণীয় সেই কাজগুলো করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।